প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ভয়ঙ্কর আর অদ্ভুত বটে। ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবি। ওনার বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন, এমনকি ওনার দাদিও শৈশবে তার বাপ চাচাদের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি অনেক আগের, নিঃসন্দেহে মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। যাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তার নামটা নির্দিষ্ট করে বলা যায় না, আমরা একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ উনি পেশায় একজন গৃহস্থ টাইপের মানুষ ছিলেন, আবার মাছও ধরতেন। মাছ ধরে পরিবারকে সাথে নিয়ে সেটা খেতেন। অতিরিক্ত মাছ যদি পেতেন তাহলে সেটা শুরুর দিকে উনি বাজারে নিয়ে বিক্রি করতেন। একটা সময় মনে হলো যে বর্ষাকালে যদি বেশি করে মাছ ধরি তাহলে তো সেটা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করা যাবে, কেননা বর্ষাকালে আশেপাশের ফসলি জমিগুলো অনেকটাই তলিয়ে যেত। ওই সময় উনি ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল হচ্ছে বড় বড় বাঁশ দিয়ে তৈরি 3 কোণা আকৃতির এক ধরনের মাছ ধরার ফাঁদ, যেটা সাধারণত আকারে অনেক বড় হয়ে থাকে। কোনো নালা বা খালের স্রোতের বিপরীত দিকে এটা বসানো হয়। বিশাল জায়গা নিয়ে এটা বসানো হয়। স্রোতের সাথে যখন মাছগুলো আসতে থাকে তখন ভেসালের জালে আটকা পড়ে যায়। নির্দিষ্ট সময় পর পর ভেসালে যিনি থাকেন উনি ভেসালের এক মাথার উপর যখন দাঁড়িয়ে যান তখন সামনের অংশটা ওনার ভারে যখন উপর দিকে উঠে যায় তখন ওই জালের মধ্যে যে মাছগুলো পড়ে গেছে সেটা ধরা পড়ে। তো এভাবেই ভেসাল দিয়ে মাছ ধরা হয়। সাধারণত দেখা যায় ভেসালে যারা মাছ ধরেন ভেসালেই তাদের একটা ছোট্ট টং ঘর থাকে। তবে এই আব্দুল্লাহ উনি ওই টং ঘরে থাকতেন না। উনি ভেসালের পাশেই রাস্তার সাইডে পাটখড়ি দিয়ে তৈরি একটা ছাপড়া ঘর, এরকম একটা ঘর বানিয়ে সেখানে থাকতেন। এমনই এক বর্ষার সিজন উনি ভেসাল দিয়ে মাছ ধরছেন। ওনার যিনি ছোট ভাই তিনি আবার গরু পালতেন। ওই গরুর যেই দুধ হতো সেটা সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করতেন। ওনাদের এলাকায় গ্রামে যেই বাজারটা বসতো ফজরের পরপরই বসতো, আর সকাল 7-8টার মধ্যেই শেষ হয়ে যেত। 7-8টার পর যদি কেউ ওখানে যায় দেখা যাবে যে সেখানে লোকজন নাই বললেই চলে। মনেই হবে না এখানে একটু আগে বড় একটা বাজার বসেছিল। তো যাই হোক, ওনার ছোট ভাই ভোরবেলা যখন বাজারে যাবে গরুর দুধ নিয়ে, তখন এই ছোট পাটখড়ি দিয়ে তৈরি ছাপড়া ঘরের কাছে এসে ওই আব্দুল্লাহ ভাইকে ডাকতেন যে ও মিয়া ভাই চলো চলো বাজারে যাই। তখন এই আব্দুল্লাহ যিনি উনিও ওনার যেই মাছের মজুদটা ছিল যেটা সারা রাত ধরে ধরেছেন সেটা নিয়ে ভাইয়ের সাথে বাজারে চলে যেতেন, আবার একসাথে ফেরত আসতেন। তো এভাবে ওনারা বেশ কয়েকদিন গিয়েছেন। একবার হয় কি, এই ছোট ভাই উনি কয়েকদিন দেরি করে আসেন। এরপর এই আব্দুল্লাহ বলছেন যে এই তুই এত দেরি করে আসিস কেন, মাছ নষ্ট হয়ে যাইতে পারে না, একটু তাড়াতাড়ি আসবি, আরো ভোরবেলা আসবি যাতে তাড়াতাড়ি বাজারে যাওয়া যায়। তো উনি বলছিলেন যে ঠিক আছে, আগামীকাল আমি একটু তাড়াতাড়ি আসবো। তো এরকমই কথাবার্তা হয়েছিল। অনেক রাত পর্যন্ত ভেসালে মাছ ধরার পর এই যে আব্দুল্লাহ উনি ওই যে ছাপড়া ঘর ছিল সেখানে একটা চকির মতো রেখেছিলেন আর কি, ওখানে গিয়ে শুয়ে পড়েছেন। তখনও ফজরের আজান হতে ঢের বাকি। উনি তো শুয়ে আছেন, একটু ঝিমুনি ভাব চলে এসেছে। হঠাৎ করে বাইরের থেকে ডাক আসছে ওনার ছোট ভাইয়ের কণ্ঠে, ও মিয়া ভাই ওঠো, আরে সকাল হয়ে গেল তো, তাড়াতাড়ি বের হও, তোমার কথা মতো আজকে তো তাড়াতাড়ি চলে আসছি, তাড়াতাড়ি মাছ নিয়ে বের হও। এদিকে এই যে যিনি আব্দুল্লাহ উনি চিন্তা করছেন, আচ্ছা আমি কতক্ষণ ঘুমাইলাম, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছিল, অনেকক্ষণ তো ঘুমাই নাই। আবার একবার মনে হলো না হয়তো অনেকক্ষণ ঘুমিয়েছি। তবে ওনার ওই সময় মাথা ঝিমঝিম করছিল, কেননা অল্প একটু ঘুমানোর পর বা তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়ার পর কেউ যদি কোনো কারণে জেগে যায়, কারো ডাকে জেগে যায় বা মোবাইল ফোন বেজে ওঠে বা কোনো শব্দে মানুষ ঘুম থেকে জেগে যায়, তখন আমরা দেখতে পাই যে অনেকেরই মাথা ঝিমঝিম করে ব্যথা করে।
উনি বুঝতে পারলেন ওনার মাথা এই ঝিমঝিমানি দেখে বা অনুভব করে যে উনি বেশিক্ষণ ঘুমান নাই। এত অল্প সময় তো সকাল হওয়ার কথা না। ওনার মনে সন্দেহ লাগে, যেহেতু উনি গ্রামের মানুষ, দীর্ঘদিন ধরেই মাছ টাছ ধরেন, তাই সন্দেহ লাগাটাই ওনার স্বাভাবিক। উনি আঁচ করতে পারেন যে ফজরের আজান এখনো হয়নি, তার ভাই তো এত সকালে আসে না, আজকে সকালে তার আসার কথা, সকাল সকাল আসার কথা, কিন্তু এরকম কথা সে আগেও অনেকবার দিয়েছিল, কিন্তু সে এত সকালে আসলে কাজ শেষ করতে পারে না। সবগুলো গরুর দুধ দোয়াতেও সময় লাগে, অনেক সময় কোনো গরু ছুটাছুটি করে, যার কারণে সেটা দুধ দোয়াতে আরও বেশি সময় লাগে। এই কারণে সে চাইলেও কিন্তু একদম টাইমলি আসতে পারে না, সময় লেগেই যায়। তাহলে আজকে কি কারণে এত তাড়াতাড়ি সে চলে আসলো, এটা কিন্তু তার মনে একটা সন্দেহের উদ্রেক করে। উনি চিন্তা করেন, আচ্ছা এটা নিশির ডাক না তো, রাতে এসে ডাক দেয়। আবার মাছ টাছ তো ধরছি, মাছ তো আছে ওই ভেসালেই, যদি মেছো পিসাচি হয় তাহলে তো ভেসাল থেকে মাছ খেয়ে যাবে, আমাকে তো ডাকাডাকি করার কথা না, ঘটনাটা কি? উনি চিন্তা করলেন যে এই নিশি যেগুলো আসে এরা তো 3বারের বেশি ডাক দেয় না, দেখি তো কয়বার ডাক দেয়। যদি 3বারের বেশি ডাক দেয় তাহলে আমি এই ঘরের দরজাটা খুলে দেব, খুলে তারপর বাইরে বের হব। তো উনি খেয়াল করলেন 3বার না 4বার না, অনেকবারই ডাক দিয়েছে, ও মিয়া ভাই ওঠো, ও মিয়া ভাই ওঠো, এভাবে অনেকবার ডাক দিয়েছে। আর কণ্ঠটা তার ভাইয়েরই। উনি বুঝতে পারলেন যে এটা তার ভাই এসেছে। দরজা খুলতে যাবেন এমন সময় কি মনে করে ওনার কাছে মনে হলো যে আচ্ছা আমার যে পাটখড়ির বেড়া এইটা একটু সামান্য ফাঁকা করে দেখি তো যে আমার ভাই কিনা। উনি কিন্তু দরজায় হাতও দিয়েছিলেন খোলার জন্য, দরজাটা যে এরকম লক তা কিন্তু না, এই দড়ি দিয়ে একটা বাঁশের সাথে ওই দরজার যেই অংশটা ওই পাটখড়ির সাথে লাগানো একটা বাঁশের একটা চাটাইয়ের মতো একটা অংশ থাকে আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে থাকে, ফরিদপুর অঞ্চলে এটাকে বাতা বলা হয়। তো ওই বাতার সাথে বাঁশটা দড়ি দিয়ে বাঁধা থাকে। তো উনি ওইটা খোলার জন্য হাতও দিয়েছেন, দড়ির গিটটা খুলবেন, কি মনে করে ওখান থেকে সরে গিয়ে উনি ওই বেড়ার একটু ফাঁকা দিয়ে দেখছেন যে বাইরে তার ভাই এসেছে কিনা। তো উনি যেটা দেখেন এটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান। উনি ওই রাতের আবছা আলোতেই দেখতে পান যে তার ভাইয়ের গলা নকল করে যেই জিনিসটা ডাকছে এটা বিশাল দেহি একটা অবয়ব, কালো কুচকুচে। এই জিনিসটা শুধু চওড়াই 7 থেকে 8 হাত, কালো টাইপের, বেশ গাট্টা গোট্টা, মানে মোটা সোটা এরকম একটা। চাঁদের আলোতে উনি যতটুকু আন্দাজ করে বুঝতে পারলেন আর কি। উনি বেশ ঘাবড়ে যান, তবে ঘাবড়ে গেলেও সাহস না হারিয়ে ঘরের মধ্যে থাকা একটা শাবল, যেটা অনেক সময় কাজে লাগে, বিশেষ করে ওই ঘরটা যখন তৈরি করেছেন একটা শাবল দিয়ে তো গর্ত করেছেন, ওই শাবলটা ঘরের ভিতরে ছিল। উনি শাবলটা নিয়ে ঘরের দরজার সামনে গেড়ে দিয়েছেন। যেহেতু লোহা জাতীয় জিনিস, উনি চিন্তা করেছেন লোহা জিনিস যদি থাকে, লোহা জাতীয় কোনো জিনিস থাকলে অতিপ্রাকৃত জিনিসগুলো সহজে কাছে আসতে পারে না। তো এইটা দরজার সামনে গেড়ে দিয়ে চৌকির উপর বসেছেন। ঘরের মধ্যে হারিকেনটা জ্বলছিল টিম টিম করে, ওটা আবার হাতের কাছে নিয়ে বসেছেন। আর ঘরে একটা বড় লম্বা রামদাও ছিল। রামদা হচ্ছে বিশাল আকৃতির একটা দা, সামনে বলতে মাথার দিকটা বাঁকানো থাকে, আপনারা অনেকেই দেখেছেন। বিভিন্ন এলাকায় এটাকে রামদানা বলে, স্যান বলে। তো যাই হোক, ওইটা নিয়ে উনি বসেছেন, যা আসুক, ভেতরে ঢুকলে এক কোপে এটার মাথা ফেলে দেব। উনি চুপ করে চকিতে বসেছেন, উত্তর দিচ্ছেন না। উনি ভাবলেন যে অনেকবার যেহেতু ডাকলো, আমি সাড়া দেই নাই, এই জিনিসটা চলে যাবে। কিন্তু না, এই জিনিসটা আবারও ডাকা শুরু করে, ও মিয়া ভাই উঠিস না কে, উঠিস না কে, বাজারে যাবি না, তাড়াতাড়ি ওঠ, কিরি এত ঘুম কিসের, আমাকে না সকালে আসতে বললি, ওঠ ওঠ, এইভাবে বলতেছে। এরকম বারবার যখন বলতে থাকে, একটা পর্যায়ে এই আব্দুল্লাহ উনি বলে ওঠেন, তুমি তো আমার ছোট ভাই না হে, তুমি যে কি এইটা তো আমি বুঝতে পারছি। তখন নাকি বাইরের থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ওরে তোর চাইল আমিও বুঝতে পারলাম রে রে,
কি দেখাইলি রে তুই আমার সাথে, তুই যে আমারে দেখলি আমি টেরই পাইলাম না, অথচ বহুদূর থেকেও যদি আমাদেরকে কেউ দেখে ফেলে ইচ্ছা করে টের পেয়ে যাই রে, তুই আমাকে টেক্কা দিয়ে দিলি। এই কথাটা বলে বাইরে থেকে। এই কথা বলার পর আব্দুল্লাহর মনে হলো ওই অবয়বটা দুবদাব শব্দ করে হেঁটে চলে যাচ্ছে। যখন কাছাকাছি হাঁটার শব্দ থাকে তখন একটু জোরে থাকে, একটু দূরে চলে গেলে পায়ের শব্দটা হালকা হয়ে যায়। এরকম হতে হতে মনে হলো মিলিয়ে যাচ্ছে শব্দটা, অনেকটা দূরে চলে গিয়েছে শব্দটা। উনি চিন্তা করলেন যে আসলেই কি ওই জিনিসটা দূরে গেছে। এইটা দেখার জন্য উনি বেড়ার যেই অংশে চোখ রেখেছিলেন শুরুতে, ওইটাতে আর রাখেন নাই। উনি অন্য আর একটা অংশে পাট করে একটু সরিয়ে দেখার চেষ্টা করছেন জিনিসটা কত দূর গিয়েছে। উনি যেটা দেখেন এটা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন ওই জিনিসটা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে লেফট রাইট করে না, ওইটা ওইভাবে লেফট রাইট করছে। অর্থাৎ সে কিছুক্ষণ আগে লেফট রাইটটা জোরে জোরে করছে যাতে পায়ের শব্দটা দুবদাব করে হয়, বেশি করে হয়, এরপর আস্তে আস্তে করছে, মানে এমনভাবে স্লো মোশনে করেছে যে ধাপে ধাপে তার পায়ের শব্দটা যেন আস্তে আস্তে কম শোনা যায়। আর শেষ মুহূর্তে উনি যখন দেখছিলেন তখন এমনভাবে করছে যেন পায়ের শব্দ শোনাই যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা অনেক দূরে চলে গেছে। তখন ভেতর থেকে ওই আব্দুল্লাহ বলছেন, ওরে বিটকেল, তোর এই চালাকি তো আমি ধরতে পারছি রে, তুই তো যাস নাই। তখন বাইরের থেকে ওই অবয়বটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই একটা জিনিস রে, তুই আমারে আজকে যা দেখাইলি এমনটা আগে কখনোই দেখি নাই। তুই আমারে এতবার দেখলি আমি বুঝলাম না, আমার সব কলা কৌশল তুই ধরে ফেললি। এতবার করে ডাকলাম তুই বের হলি না, 3 বার ডাকের অপেক্ষায় ছিলি। আসলেই তোর অনেক সাহস, তুই একটা জিনিস, তোর সাহসের তারিফ করতে হয়, তোর বুদ্ধিরও তারিফ করতে হয়। আয় আয় বাইরে আয়, তোর কোনো ক্ষতি করবো না, তোর সাথে একটু কথা বলি। তখন ভেতর থেকে আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ তোমার কথায় ভুলে গিয়ে আমি বাইরে গিয়ে তোমার সাথে কোলাকুলি করবো না, এত বোকা আমি না। তখন ওই পিশাচটা বাইরে থেকে বলছে, তোর আসলেই অনেক সাহস, আমাদের সাথে কেউ কথা বলার সাহস পায় না, আমরা সবসময় একাই থাকি, তোর সাহস আছে, আয় তোর সাথে কথাই বলবো, আর কিছু না। তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, তোর মতো মানুষের সাথে কথা বললে খুব ভালো লাগবে। তোর সাথে যদি আমার দোস্তি হয়ে যায় রে, এই এলাকার কোন জায়গায় কোন গুপ্তধন আছে তোকে জানাই দিব, তুই এগুলো উঠাই নিয়ে বড়লোক হয়ে যাবি, এই রাত বিরেতে আর মাছ ধরতে হবে না। এই রকমের বিভিন্ন ধরনের লোভ ওই অবয়বটা দেখাতে থাকে যাতে করে এই আব্দুল্লাহ ঘর থেকে বের হন। তবে শেষ মুহূর্তে আব্দুল্লাহ উনি আর কোনো উত্তর দেয় নাই, চুপচাপ শুনছেন। এরপর যখন সকাল হয়ে যায় ওই জিনিসটা ছিল না, আর সকাল হলে জিনিসটা থাকবে না, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ উনি নির্বিঘ্নে ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন। ওনার ছোট ভাইও আসছে। ওইখানে বিশেষ করে যেই জায়গাটাতে উনি ঘর তৈরি করেছিলেন ওইখানে তো আসলে ঘাস ছিল, যার কারণে ওই অবয়বটার পায়ের অবয়ব বা ছাপটা উনি ওনার ভাইকে দেখাতে পারেন নাই। তবে আব্দুল্লাহ জানিয়েছেন যে বিভিন্ন সময় নাকি ওই অবয়বটা আসতো তার কাছে, মানে বাইরে থেকে ডাকতো, লোভ দেখাতো, একবার বের হ বন্ধু, তুই আমার সাথে দেখা করলে, দোস্তি করলে তোকে অনেক কিছু দেব। কিন্তু আব্দুল্লাহ কখনোই ওই অবয়বটার সাথে কোনো সংঘর্ষেও জড়ান নাই, কোনো ধরনের খোশ গল্পেও জড়ান নাই, চুপচাপ শুনতেন। পরবর্তীতে উনি জানতেন যে এটার সাথে বেশি আলাপ আলোচনা করলে পরে একটা বিপদ হবে, কারণ এই জিনিসটা মোটেও সুবিধার না, এটা বড় ধরনের কোনো একটা ক্ষতি করার নিয়েতেই আসছে। কারণ এটা যে এত শক্তিশালী, নর্মাল যে নিশি জিনগুলো যারা ডাকে 3 বারের বেশি ডাকতে পারে না। আর এই জিনিসটা এতবার ডেকেছে, এত কলা কৌশল অবলম্বন করেছে, তার মানে এটা স্বাভাবিক কোনো নিশি ডাকের জিন না, এটার বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, আর এটা অত্যন্ত শক্তিশালী। তো যাই হোক, টানা কয়েক বছর মাছ ধরার মৌসুমে অর্থাৎ বর্ষাকালে এই অবয়বটা নাকি এই আব্দুল্লাহর কাছে আসতো। তবে এটা নিয়ে উনি যে কোনো কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, বিষয়টা এরকম না, একটা সময় এটা ঠিক হয়ে গেছে এমনি এমনি। এটাই ছিল ঘটনা।
ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে দারুণ একটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ নিশি ডাকের ঘটনা আমরা শুনি, 3বারের বেশি ডাকে না, এটা সেটা, বাট এই ঘটনাটা বেশ অন্যরকম ছিল। আশা করছি লিসেনাররাও এই ঘটনাটি দারুণ উপভোগ করেছেন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি, বিশেষ করে হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে ওনার ছোট ছোট অনেকগুলো ঘটনাই আমরা শেয়ার করেছি। চলুন আজকের ঘটনা শুনে আসি। এই ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন 141তম এপিসোডে, অর্থাৎ আমাদের থার্সডে নাইটের 141তম আয়োজনে ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনাটি যখন আমরা প্রচার করি, ওই ঘটনাটি আবার উনি ওনার মাকে শোনান। এরপর ওনার মা অর্থাৎ আন্টি ওনাকে আরও কিছু ঘটনা বলেন। সেই ঘটনাগুলো আমাদেরকে উনি পাঠান। তার মধ্যে বেশ কিছু ঘটনা আমরা হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে প্রচার করেছি। চলুন এখন ছোট ছোট কয়েকটি ঘটনা শুনে আসি। এখন যে ঘটনাগুলো বলবো এর সবগুলো ঘটনাই ওনার খালা সম্পর্কে। এই খালা মূলত ওনার আম্মুর চাচাতো বোন, তার নাম হচ্ছে লিপি। এই লিপি খালার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কিছু অংশ মিকাইল ভাইয়ের আম্মুও প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজেই। চলুন ঘটনায় চলে যাই। লিপি খালার বয়স যখন 8 কি 9 বছর হবে তখনকার ঘটনা। খালা তখন ছোট। ওই সময় খালার আপন বড় ভাই, যার নাম হচ্ছে জিন্না, এই জিন্না মামা উনি ঢাকায় থাকতেন, অর্থাৎ ওনার বাসা ছিল ঢাকায়, ঢাকার ফার্মগেট এলাকাতে উনি থাকতেন। তো এই লিপি খালা জিন্না মামার বাড়িতে বেড়াতে এসেছেন। একদিন সন্ধ্যার সময় লিপি খালা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন খালা দেখতে পান যে সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি, হাতে তসবিহ, লুঙ্গি পরা, সাদা একটা গেঞ্জি পরা, বিশেষ করে অনেক সময় পাঞ্জাবির নিচে এক ধরনের পাতলা হাতাওয়ালা গোল গলার গেঞ্জি অনেকে পরে থাকেন, এই ধরনের গেঞ্জি। ওই লোকটি বলে ওঠে লিপি খালাকে যে তোর মা তো অসুস্থ, গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে কাতরাচ্ছে পেট ব্যথার কারণে, হাসপাতালে ভর্তি হয়েছে, আর তুই এখানে রয়েছিস। শোন, তুই 1 সপ্তাহ যাবৎ ভাত তরকারি কিছুই খাবি না, ফলমূল খেয়ে থাকবি, দেখবি তোর মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দ্রুত। যেই না এই কথা বলেছে, লিপি খালা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান ওখানে। অন্য ঘর থেকে জিন্না মামার ওয়াইফ লিপি খালার চিৎকার শুনে তাড়াহুড়া করে চলে আসেন ওনার কাছে। এসে দেখেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর ওনাকে ধরাধরি করে বিছানার উপর শোয়ান, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। একটা পর্যায়ে লিপি খালার হুঁশ ফেরে। এরপর লিপি খালা বলেন যে কি হয়েছে। আর ঠিক তখনই হয় কি, এই জিন্না মামার বাসায় থাকা ল্যান্ড ফোনটি বেজে ওঠে। তখন তো মোবাইল ফোন এরকম আসে নাই, ল্যান্ড ফোন ছিল আর কি ওই বাসায়। তো ল্যান্ড ফোনটা বেজে ওঠার পর খবর আসে এই লিপি খালার মা অর্থাৎ জিন্না মামারও মা উনি অসুস্থ, হসপিটালে ভর্তি। লিপি খালা কিন্তু কিছুক্ষণ আগেই যেটা দেখেছেন সেটা বলেছেন, বিশেষ করে ওই যেই মধ্যবয়স্ক এক লোককে উনি দেখেছিলেন, তিনি কি বলেছিলেন সেটা বলেন। এরপরই এই ঘটনা ঘটে যে ফোন আসে, ফোন এসে ওনার মায়ের অসুস্থতার খবর শুনতে পান। এরপর ওনারা বুঝতে পারেন যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে। লিপি খালা নিছক কাকতালীয়ভাবে কোনো দৃশ্য দেখেন নাই যা তার মনের বা চোখের ভুল। লিপি খালা কিন্তু 1 সপ্তাহ ভাত তরকারি কিছুই খান নাই, শুধু ফলমূল খেয়েছিলেন। শোনা যায় যে লিপি খালার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল তারপরে। এটা এক রহস্যময় ব্যাপার যে অসুস্থ তিনি তো বেশ কিছু নিয়ম মানছেন, কিন্তু লিপি খালাকেও 7 দিন ফলমূল খেয়ে থাকতে হয়। এর সাথে তার মায়ের সুস্থতার সম্পর্কটা কি, এটা এক রহস্যময় ব্যাপার। এবার আসি পরের অংশে। এক রাত্রে লিপি খালা ঘুমিয়ে আছেন।
ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে ওই অবয়বটা যেটাকে লিপি খালা এই জিন্না মামার বাসায় দেখেছিলেন সন্ধ্যার সময় উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পর, তো ওই অবয়বটা স্বপ্নের মধ্যে এসে লিপি খালাকে বলছে যে লিপি শোন, এখন থেকে আমার কথা শুনবি, আমাকে ভয় পাওয়ার দরকার নাই, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসি নাই, ক্ষতি করবও না, এতে করে তোর ভালোই হবে। তুই এখন থেকে দুধ, মাছ, মাংস এই 3টা খাবার খাবি না। আমি তোকে এমন কিছু বিদ্যা শেখাবো যাতে করে মানুষেরা তোর কাছ থেকে উপকার পাবে। একথা বলে মধ্যবয়সী ওই অভাবটি চলে যায়। পরদিন সকালবেলা লিপি খালা স্বপ্নে দেখা ওই অবয়বটির কথা উপেক্ষা করে ইচ্ছা করেই দুধ, মাছ, মাংস এগুলো খেয়েছেন। বিশেষ করে রাতের বেলা দুধ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার আরো 2 বোন ছিল, তাদের সাথে ঘুমিয়ে পড়েছেন। বিপত্তিটা হয় তখনই, লিপি খালা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই লিপি খালা গোংরাতে থাকেন। এই গোংরানির শব্দে ওনার পাশে শুয়ে থাকা অন্য বোনেরা জেগে যায়। খালার অবস্থা বেগতিক দেখে এক বোন দৌড়িয়ে ছুটে যায় শহীদুল্লাহ মামার বাড়িতে। এই শহীদুল্লাহ মামা হচ্ছে লিপি খালার আপন মেঝো ভাই। এই আপন মেঝো ভাই যিনি ছিলেন, তো এই মেঝো ভাই উনি কিন্তু কবিরাজি জানতেন। মিকাইল ভাইয়ের পাঠানো অন্য ঘটনায় কিন্তু এই শহীদুল্লাহ মামার কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল। লিপি খালার মেজো ভাই উনি তো চলে এসেছেন, অর্থাৎ শহীদুল্লাহ মামা চলে এসেছেন। এরপর উনি এসে ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন, আল্লাহর রহমতে লিপি খালা ঠিক হয়ে গেছে। তো এরপর লিপি খালা স্বপ্নের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওনার বুকের উপর এসে ওই অভাবটি চেপে বসেছে। এরপর ওই শহীদুল্লাহ মামা বলেন যে তোকে একটা জিনিস নিষেধ করেছে, তুই কেন এই কাজটা করতে গেলি? ইচ্ছা করে কাজটা তুই ভালো করিস নাই। এই জিনটা ভালো, তোর কোনো ক্ষতি করবে না, তুই এখন থেকে তার কথা মেনে চলবি। শহীদুল্লাহ মামার কথার পর বাড়ির সদস্যরা বুঝতে পারেন যে লিপি খালার সাথে একটি ভালো জিন রয়েছে। পরিবারের সব সদস্যই এই বিষয়ে অবগত ছিল। অন্য আর একদিন রাত্রে লিপি খালা যখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে ওই অবয়বটি এসে বলে যে শোন, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, আর তোর বিছানার নিচে সজনে গাছের ছাল এবং একটা বিশেষ গাছের পাতা থাকবে। এই পাতা এবং সজনে গাছের ছাল পাটায় বেটে রস করে যে সমস্ত মানুষের পেটে ব্যথা রয়েছে, সারে না, এই সমস্ত মানুষকে খাওয়াবি, ইনশাল্লাহ দেখবি যে ওই মানুষগুলো সুস্থ হয়ে গেছে। লিপি খালা পরদিন সকালবেলা যখন এই স্বপ্নের কথাটা মনে করছে, উনি নিজে নিজে হাসছেন। আর এরপর লিপি খালা তার আম্মুকে এবং তার 3 বোনের সাথে এই বিষয়টা বলেন আর কি। তাদের সাথে মোটামুটি ফাজলামি করে এই বিষয়টা বলছেন যে আমাদের বিছানার নিচে হাত দিয়ে দেখো তো তোমরা কিছু পাও কি না। বোনেরা সবাই হেসে বলে যে কেন রে, রাতের বেলা তোর সেই জিনটা এসে বিছানার নিচে কিছু দিয়ে গেছে নাকি? উনি বলেন যে হ্যাঁ দিয়ে গেছে, তোরা যায় দেখ। লিপি খালার এক বোন বিছানার নিচে হাত দিয়ে দেখে কিছুই নাই, পাতা বা সজনে গাছের ছাল এগুলো কিছুই নেই। লিপি খালা তখন বলে স্বপ্নের ভিতর আমার সামনেই তো কাল রাত্রে দিয়ে গেছে, তোরা পাচ্ছিস না? এরপর লিপি খালা যখন খাটের নিচে হাত দিয়েছেন, অর্থাৎ ওই তোষকটা সরিয়ে যখন হাত দিয়েছেন, তখন দেখেন ঠিকই সেখানে সজনে গাছের ছাল এবং একটি গাছের পাতা। এটা যে কোন গাছের পাতা এটা বোঝা যাচ্ছে না, তবে এই পাতাটা বেশ অদ্ভুত। সচরাচর উনি যে গাছগুলো চিনতেন সেই গাছের পাতা যে এটা না, এটা উনি বুঝতে পারেন এবং উপস্থিত যারা ছিলেন তারাও বুঝতে পারেন। এরপর স্বপ্নে বলে যাওয়া সেই ব্যাপারটা উনি ফলো করেন, অর্থাৎ সজনে গাছের ছাল আর ওই পাতাটা পেটে আশেপাশে কিছু মানুষ যারা পেটের ব্যথায় ভুগছিলেন তাদেরকে খাওয়ান। আল্লাহর অশেষ রহমতে তারা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। কিন্তু ওনার এই চিকিৎসা বিদ্যা বেশি দিন টিকল না, কারণ গ্রামের সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করে লিপি খালাকে পীর মা এগুলো বলে খেপাতে থাকে, যেখানেই যায় খেপাতে থাকে তাকে। উনি এই ধরনের কথাবার্তা, বিশেষ করে এই ধরনের বিদ্রূপ করে তাকে যে
কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এই বিষয়টা আসলে মেনে নিতে পারলেন না। আর এই কারণেই, মানুষের এই তির্যক মন্তব্যের কারণেই উনি অবশেষে এই চিকিৎসা করা বাদ দিলেন। গ্রামের লোকজন ঘুরিয়ে পেঁচিয়ে কত ধরনের যে কথা বলেছে তাকে কটাক্ষ করে, উনি ছোট মানুষ, এই ধরনের কথা আসলে উনি মেনে নিতে পারেন নাই। তো যাই হোক, এরপরে অন্য আরেকটি ব্যাপার বলি। লিপি খালাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু যশোর জেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের মাঠ, এই ফসলের মাঠে লিপি খালাদের বাড়ির লোকজন চাষাবাদ করে থাকতেন আর কি। তো সময়টা হবে ধানের সিজন। ধান যখন পেকে যায় তখন অনেক সময় বিভিন্ন পাখি, গরু, ছাগল সুযোগ পেলে এই ধান খেতে চলে আসে আর ফসল নষ্ট করে। যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের এই জমিটা, তো খালাদের বাড়ি থেকে বেশি দূরেও না। ওখানে বাঁশের একটি মাচালি পেতে একদিন এই মিকাইল ভাইয়ের আম্মু আর লিপি খালা ভর দুপুরবেলা পাহারা দিচ্ছিলেন ক্ষেত। তো মিকাইল ভাইয়ের আম্মু এবং লিপি খালা ওনারা ওখানে বসে বসে একটা ওয়ালমেট সেলাই করছিলেন আর নিজেরা নিজেদের মতো করে গল্প করছেন। গল্প করতে করতে এক পর্যায়ে লিপি খালা চিৎকার দিয়ে মিকাইল ভাইয়ের আম্মুকে বলে ওঠেন যে, ওই দেখ দেখ, নদীর উপর তাকা। এটা বলে লিপি খালা হাসতে থাকে। তখন মিকাইল ভাইয়ের আম্মু জীবনে এক ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর বলতে খুব অদ্ভুত ভয়ঙ্করও বটে, দিন দুপুরবেলা এই জিনিসটা দেখেন। উনি দেখেন যে একজন মধ্যবয়সী লোক বুড়িগঙ্গা নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। তার হাতে একটি তসবি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, পরনের লুঙ্গি, শরীরের সাদা একটি গেঞ্জি, মুখে দাড়ি রয়েছে, হেঁটে হেঁটে এই পাশ থেকে অন্য পাশে চলে যায়। মিকাইল ভাইয়ের আম্মুর ভাষ্য অনুযায়ী কেউ যদি নদীর উপর দিয়ে হেঁটে যায়, এটা তো আসলে দেখলে অবাকই লাগবে, কিন্তু এটাই সত্য হয়েছিল। ওনার আম্মু তো ভয় পেয়ে সাথে সাথে বাড়িতে এক দৌড়ে চলে যায়। বাড়িতে আসার পর উনি বলেন যে উনি এই এই জিনিস দেখেছেন। ওইদিকে লিপি খালা হাসতে হাসতে বাড়িতে চলে আসেন। এই বিষয়টাকে আসলে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, কারণ খালার সাথে এরকম হামেশাই অনেক জিনিস ঘটতো উনি দেখতেন। এই জন্য উনি আর ভয় পেতেন না, উনি এগুলো ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতেন। ওনার ভয়ের চাইতে সাহসী বেশি হয়ে গিয়েছিল। তো এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা চলছে। এখন লিপি খালা তো বড় হয়ে গেছেন, এভাবে চলতে চলতে তাকে বিয়ে দিতে হবে। লিপি খালাকে বিয়ে দেয়া হলো। ঘটনা শুরু হয় বিয়ের পর থেকে আবার নতুন করে, তবে এবার কিন্তু অন্য ধরনের ঘটনা। লিপি খালা যখন ঘুমিয়ে থাকতেন তখন স্বপ্নের মধ্যে এক ধরনের মাটির হাড়ি দেখতে পেতেন, যার মধ্যে টাকা রয়েছে। উনি দেখতে পেতেন যে শ্বশুরবাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের ভেতর থেকে টাকার যেই মাটির হাড়িগুলো সেগুলো ভেসে ওঠে, আর তাকে বলতো যেগুলো সব তোর, নিয়ে যা। কে যে বলতো এটা উনি দেখেন নাই, কিন্তু এই মাটির হাড়িগুলো দেখেছেন। তবে লিপি খালা কখনোই এই টাকার প্রতি লোভ করেন নাই এবং এটা নিতে কোনো আগ্রহও দেখান নাই। যখন উনি এটা আর নিলেন না, লোভ করেন নাই, এরপর লিপি খালার সাথে বেশ কিছু সমস্যা হতে থাকে। আগে তো যে জিনটা ছিল সেটা কখনোই লিপি খালাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু এবার শুরু হয় ভিন্ন রকমের একটা সমস্যা। লিপি খালা যখন অন্তঃসত্ত্বা হতেন, অর্থাৎ গর্ভবতী হতেন, তখন ওনার গর্ভের সন্তানের একটা বিশেষ সমস্যা দেখা দিত। সেটা হচ্ছে এই সন্তানটা একটা নির্দিষ্ট সময় পার করার পর পেটের মধ্যেই আস্তে আস্তে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যেত। মানে এতটা শুকিয়ে যেত সেটা মারা যেত। তো এই রকম সমস্যা কিন্তু লিপি খালার চলতে থাকে। ওনার অনেক চিকিৎসা করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, তারপর কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, এগুলো করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সমাধান করা যায় নাই। শেষমেশ ভালো একজন হুজুরের মাধ্যমে রুকিয়া করার পর আল্লাহর অশেষ রহমতে লিপি খালা একটি কন্যা সন্তান জন্ম দিতে সক্ষম হন।
সেই মেয়েটি এখন অনার্স কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, বর্তমানে তিনি একটি সরকারি চাকরি করছেন। এরপর বিশেষ করে মোটামুটি ওনার কন্যা সন্তান যখন জন্মলাভ করে, এরপর তো উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। দীর্ঘদিন অসুস্থ থাকেন, আবার ভালো হয়ে যান। তবে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে যান। 15 থেকে 20 দিন আইসিইউতে ছিলেন। খুব বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে লিপি খালা পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যান। আসলে লিপি খালার এই অসুস্থতা, এটা কি ওই জিনের কারণে হয়েছিল নাকি এমনিতেই হয়েছিল? আসলে উনি কি কারণে মারা গিয়েছিলেন এটা বলা বেশ দুষ্কর। কেনই বা শ্বশুরবাড়িতে আসার পর স্বপ্নে ওই মাটির হাড়িগুলো দেখতেন যেগুলোর মধ্যে টাকা থাকতো? এটা কি ওই জিনেরই কাজ নাকি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে? এই বিষয়টি আসলে সেভাবে জানা যায় না। মিকাইল ভাই লিপি খালার জন্য দোয়া করতে বলেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ব্যাপারগুলো, যেই ব্যাপারগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু হয়ে যায় যেটা আমরা বুঝতেও পারি না। এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিন্তু সেলফ রুকিয়া যেগুলো, সেগুলো কিন্তু করে যেতে হবে। কিভাবে সেলফ রুকিয়া করতে হয় এই সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন।